নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেহের ঘনিষ্ঠতায়। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দেহের ঘনিষ্ঠতায়। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই মুহূর্তে আপনি আমাকে কি করে দেখাতে পারেন যার জন্যে আমি বুঝতে পারবো আপনি এই চাকরিটা করার জন্যে উপযুক্ত? দেখুন স্যার, এইরকম কিছু যে আপনি জিজ্ঞেস করবেন ইন্টারভিউর আগে আমি বুঝে উঠতে পারিনি। আমি জাস্ট ভেবেছিলাম আমার কোয়ালিফিকেশান আর ইন্টারভিউতে টুকটাক যেরকম কোশ্চেন করা হয় সেই রকম। আমি এই মুহূর্তে আর কি করতে পারি বলুন? একটা সাধারণ ঘরের মেয়ে আমি। বাবা মা প্রত্যেকেই আমার এই চাকরির দিকে তাকিয়ে বসে। কেন, বাড়িতে কেউ ইনকাম করে না? করে। বাবা ইনকাম করে, একটা টোটো গাড়ি আছে। তাতে আর কত হয় বলুন? যখন প্রথম বাবা গাড়িটা কিনলো তখন আমাদের ভাত কাপড়ের কোনো অসুবিধে হচ্ছিল না, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এত টোটো বেড়ে গেল যে বাবা বেশি টানতে পারে না। তার উপরে বয়স হয়েছে। বাড়িতে ভাই আছে একটা, ক্লাস 5-এ পড়ে। বাহ, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MA পাশ করলেন, চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন, বছর 2 হলো, আর ভাইয়ের বয়স 5। স্যারের হাসি দেখে খুব রাগ হয় নীলাঞ্জনার। ভ্রুকুটি করে চেয়ার থেকে উঠে পড়ে সে। ব্যাগটা কাঁধে নিয়ে বলে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে অট্টহাস্য করার মতো পারমিশনটা বোধহয় আমি আপনাকে দিইনি, তাই না? শাট আপ! এইখানে আমি আপনার বস আর আপনি আমার। আমি এখনো কলিগ হইনি আপনার। এই চাকরিটা আমি আদৌ পাবো কিনা তার ঠিক নেই। তার আগেই আপনি আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে নারী নক্ষত্র না জেনেই হাসতে শুরু করলেন। ছি, এত খারাপ মেন্টালিটির একটা লোকের সঙ্গে আমি চাকরি করতে পারবো না। আপনি দিন বা না দিন আমার তাতে কিচ্ছু এসে যায় না। কথা শেষ করে নিজের ফাইলপত্র গুছিয়ে ব্যাগে ঢোকাতে যাবে এমন সময় শতদ্রু বলে ওঠে, চুপ করে বসুন এখানে। আমার ঘরে ঢুকেছেন নিজের ইচ্ছায়, বেরোবেন আমার ইচ্ছে। চা খাবেন? আপনি আমাকে চাকরি দিতে এসে চা খাওয়াচ্ছেন? দেখুন, আপনি আসা পর্যন্ত প্রায় 6 থেকে 700টা মেয়ের ইন্টারভিউ নিলাম, একটাকেও পছন্দ হলো না। তার মানে আমায় পছন্দ হয়েছে? আমি তো তা বলিনি। বসুন, চা খান। আমার চা খাওয়ার এখন কোনো ইচ্ছে নেই। তাছাড়া বাড়ি থেকে আমি খেয়ে দেই বেরিয়েছি। যেটা বলছি সেটা শুনবেন। বসুন। না, আমি আপনার চাকরানি নই যে আপনি যেটা বলবেন সেটা আমাকে শুনতে হবে। তাছাড়া যেই ডিপার্টমেন্টে যেই পোস্টে আমি কাজটা করতে এসেছি সেটা নিশ্চয়ই আপনার প্রাইভেট সেক্রেটারি নয়। বাহ, কথাটা দারুণ বললেন তো। আমার তো একটা প্রাইভেট সেক্রেটারি সত্যিই দরকার। শিক্ষিতা দরকার, গ্র্যাজুয়েট দরকার। আপনি তো ইংলিশে MA করেছেন। আরে আপনি কি রহস্য করছেন আমার সঙ্গে? এটা অফিস নাকি নাটকের কেন্দ্র? দেখুন মিস নীলাঞ্জনা সান্যাল, ওই হলো। বসুন, ঠান্ডা মাথায় কথা বলি। স্যালারি কত আশা করছেন? হাসালেন স্যার। হাসির সঙ্গে সঙ্গে নীলাঞ্জনার ঠোঁটের ফাঁকের তিলটা ওই টোল পড়া গালের মধ্যে কেমন যেন গেঁথে গেল। বাহ, হাসলে মেয়েটার 2 গালেই টোল পড়ে, আর তিলটাও কি সুন্দর ভাঁজের মধ্যে ঢুকে যায়। পাতলা পাতলা ঠোঁট দুটোতে হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া, মাথার চুলগুলো বেশ স্টেপ কাট করা, মাঝখানে ছোট্ট একটা আকড়া ক্লিপ আটকানো, মাঝখান থেকে সিথি, 2 দিক থেকে হালকা হালকা লক্স বেরিয়েছে, তবে কপালটাকে ছেয়ে ফেলেনি। কানে রূপলি রঙের কানের দুল, আর নিচে ঝুলছে ছোট্ট ছোট্ট লাল রঙের 2টো স্টোন। গলায় একটা সরু চেন,
তাতেও ওই লাল রঙের একটা স্টোন ঝুলছে, বোধহয় একই সাথে কেনা সেট। হাতে ঘড়ি, আরেক হাতে একটা চুড়ি মতো, তবে সেটাও ভীষণ পাতলা। পরনের শাড়িটা বেশ সুন্দর, মেরুন কালারের। ব্লাউজটা পরেছে একেবারে অফ হোয়াইট কালার, আর সেই অফ হোয়াইটের মধ্যেও ছোট্ট ছোট্ট মেরুন কালারের ফুল। গায়ের রংটা খুব একটা ফর্সা না, খুব একটা কালো না, তবে মুখটা পান পাতার মতো, চোখ দুটো টানা টানা, পাতলা ঠোঁট আর টিকলো নাকে এক সুন্দর প্রতিমা। প্রথম দেখেই ভালো লেগে গিয়েছিল শতদ্রুর। তবে বিয়ে করার জন্য তো সম্বন্ধ দেখছে না, সে চাকরি দেবার জন্য মেয়ে খুঁজছে। হ্যাঁ, বছরের একটা নির্দিষ্ট সময়ে কর্মচারী ছাঁটাইয়ের সাথে সাথে নতুন এন্ট্রি করানো হয়। নীলাঞ্জনার বাড়িতে চাকরির খুব প্রয়োজন। এই যে ভাইটা ওর নিজের নয়, ওর কাকার ছেলে। অ্যাক্সিডেন্টলি কাকা আর কাকি মারা যায়। ভাইটা তো আর জলে ভেসে যেতে পারে না, তাই নীলাঞ্জনার বাবাই ওকে নিয়ে নিয়েছে, মানুষ করছে। ছোট্ট থেকে ভাই জানে নীলাঞ্জনা ওর আপন দিদি, আর নীলাঞ্জনার বাবা মাই ওর আসল বাবা মা। ছোট্ট মস্তিষ্কে যাতে কোনো রকম প্রেশার না পড়ে, তাই আশেপাশে পাড়া প্রতিবেশী সকলেই এইটাই মেনে নিয়েছে। তবে স্যার তো ওর অতটা ঘনিষ্ঠ নয় যে তাকে ডিটেলসে সবকিছু বর্ণনা করতে হবে। সামনের সিটে বসে থাকা শতদ্রু দেখতে সুন্দর, হ্যান্ডসাম মার্কা চেহারা, তবে হ্যাঁ, ওই জিম টিম করে না। নীলাঞ্জনার ব্যক্তিগত দিক থেকে চিন্তা করতে গেলে জিম করা ছেলেদের ওর একদম ভালো লাগে না। মাসেলসগুলো কেমন থোকা থোকা, যেন আলাদা করে শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। এমনি নর্মাল ছেলেগুলোকেই ওর ভালো লাগে। ওই 80-র দশকে 70-এর দশকে যেরকম নায়কগুলো থাকতো সেই রকম, ছিমছাম গড়ন, লম্বা, স্যুট টাই পরা, ব্লু কালারের স্যুট আর হোয়াইট কালারের টাই, ভালোই লাগছে দেখতে। পায়ে ব্ল্যাক কালারের শু পরা, হাতে বিরাট দামি একটা রিস্ট ওয়াচ, তার সঙ্গে চকচক করছে ডান হাতে সোনার বেশ মোটা একটা ব্রেসলেট। গলায় চেনটেন নেই, চোখে চশমা পরা, মাথার চুলটা বেশ পরিপাটি করে আঁচড়ানো, এবং চুলের পেছন দিকে ছোট্ট একটা ঝুটকিও রয়েছে। সামনে সিগারেট কতগুলো যে খেয়েছে, যেই কারণে অ্যাশট্রে দানিটা প্রায় ভরে গিয়েছে। এসি কামরার এই ঘরে 5 তারা হোটেলটার একদম শীর্ষে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এই পুরো হোটেলটার মালিক শতদ্রু নিজে। ওদের হোটেল শহরের বিভিন্ন জায়গায় শাখা প্রশাখায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইখানেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনেকে চাকরি করছে, কিন্তু নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্যই বিশেষত এই ইন্টারভিউটা নেওয়া। শতদ্রু একা পেরে উঠছে না। যত বছর যাচ্ছে হোটেলের সংখ্যা বাড়ছে। এখন তো শুধু হোটেল নয়, আরও একটি ট্রাভেল এজেন্সি খুলেছে ওরা। সেইখানে ডিপার্টমেন্টে জয়েন করবে বলেই এসেছিল নীলাঞ্জনা, কিন্তু এক কথায় দু কথায় ব্যাপারটা কেমন ঝগড়ার মধ্য দিয়ে চলে যাচ্ছে। প্রথম দিনই এমন একটা অবস্থা হবে নীলাঞ্জনা বুঝতেই পারেনি। বাড়ি থেকে যখন বেরোচ্ছিল মা বলেছিল, মা শোন, দইটা মুখে দিয়ে যা, না হলে তোর যা মুখ তুই ওইখানে গিয়েও ঝগড়া বাঁধাবি। অন্যায় তো তোর সহ্যই হয় না। মা, যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব, এটা স্বাভাবিক। হ্যাঁ, ঠিক বলেছে। না রে মা, তোর সঙ্গে অন্যায় হলে তুই খেঁচিয়ে উঠবি। সঙ্গে সঙ্গে ছোট্ট ভাইটা মেলা থেকে কিনে আনা প্লাস্টিকের বন্দুকটা হাতে নিয়ে দিদির পেছনে দাঁড়িয়ে বলে, আমার দিদিকে যে মারবে তাকে আমি ঢিসুম করে দেব। হেসে উঠেছিল নীলাঞ্জনা, বলেছিল, আজকে তো মাইনে পাবো। ওই যে বাপনকে পড়াতে যাই, কি আনবো বল, তো যা খুশি আনিস, বলে দিদির গালে একটা হামি খেয়ে পড়তে বসে গিয়েছিল ছোট্ট ভাই। এভাবে আর কদিন, দেখ না একটা চাকরি বাকরি। আমার এই টোটো চালিয়ে তার উপরে বাঁ পায়ে তো গোদের ব্যথা। বাবার শরীরটা বেশ কদিন ধরে খুব খারাপ। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোর মতো অবস্থা।
মাও চেষ্টা করছে পরের বাড়িতে কাজ করতে, কিন্তু শিক্ষিতা নীলাঞ্জনা সে চায় না তার মা পরের বাড়ি ঝিগড়ি খাটুক। এই শহরে অনেক বন্ধু বান্ধবী ছড়িয়ে রয়েছে ওর, বিশেষ করে আকাশ, যাকে ও জীবন দিয়ে ভালোবেসেছিল। সেই ছেলেটাই যখন ওর সঙ্গে বেইমানি করলো, তখন কি ব্যাপার, হাঁ করে তখন থেকে দাঁড়িয়েই রয়েছেন? বসতে বলছি বসবেন না নাকি? প্রথম দিন থেকেই স্যারের কথার অবাধ্য। দেখুন স্যার, আমার হেয়ালি করার সময় নেই, বাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। এই চাকরিটার জন্য আমি আদৌ সিলেক্ট কিনা? আরে বাবা, আচ্ছা পাগল মেয়ে তো আপনি। সিলেক্ট বলেই তো আপনাকে চা খেতে বলছি। বলে শতদ্রু একটু হাসল। ওর মোটা পুরুষ্ঠ গোপের ফাঁকে লাল ঠোঁট দুটো কেমন চকচক করে উঠল। মনে মনে ভাবল নীলাঞ্জনা, লোকটা কি লিপস্টিক পরে নাকি? হে বাবা, আমার মাথায় ঝুটকিও বেঁধেছে। এরকম বসের সঙ্গে আদৌ আমি চাকরি করতে পারবো তো? মুখটা লম্বাটে, মেয়ে ছেলে সাজালে ব্যাপক মানাবে। কিছু কিছু ছেলের মুখশ্রী এমন হয়, হ্যাঁ রিয়েলি বলছি। টেবিলে বসেই বেল বাজালো শতদ্রু। সঙ্গে সঙ্গে একটা ওয়েটার আসলো। শতদ্রু বলল, দুটো কফি। আমি তো, এই তো তুমি বললে এই মাত্র তুমি নাকি ভাত খেয়ে এসেছো, চা খাবে না? কফি খাও, কফি খাওয়া যায়। হঠাৎ করে আপনি থেকে তুমি হয়ে যাওয়ায় প্রস্তুতি ছিল না নীলাঞ্জনার। একটু ইতস্তত ভাবেই তাকিয়ে রয়েছে সে শতদ্রুর দিকে। হাঁ করে কি দেখছো? বয়সে তুমি আমার থেকে 7 বছরের ছোট, তোমার বার্থ সার্টিফিকেট তাই বলছে। তোমার ভাইয়ের জন্ম রহস্যটা না হয়। দেখুন স্যার, আমার নিজের রক্তের সম্পর্কের ভাইও নয় ঠিকই, মানে আমার মাতৃগর্ভের নয়, তবে আমার কাকার ছেলে। ও যখন 6 মাস বয়স, আমার কাকু আর কাকা ওর অন্নপ্রাশনের জন্য বাজার করতে গিয়েছিল গাড়ি করে। আমার কাকু বিরাট বড় ব্যবসা করত, এদিকে ওদিকে ওনার শাড়ি বিক্রি হতো, অনলাইনেও। কিন্তু একটা দুর্ঘটনায়, ওফ, আই এম সো সরি নীলাঞ্জনা, আমি বুঝতে পারিনি। ইটস ওকে স্যার। আপনি কেন, আমার অনেক বন্ধু বান্ধবী আমার ভাইয়ের কথা শুনলে আমাকে অট্টহাস্য করে, তবে সবার কাছে ব্যক্তিগত জীবনটাকে আমি প্রকাশ করতে চাই না। তাহলে আমার কাছে করলে কেন? নীলাঞ্জনা চুপ করে তাকিয়ে থাকে শতদ্রুর দিকে, ভাবে, তাই তো, এই লোকটাকেও তো না বললেই চলতো। হ্যাঁ, আমি তো তোমাকে প্রথম থেকেই রাগিয়ে চলেছি। আমাকে কেন আমি জানি না, মনে হলো আপনাকে বলার প্রয়োজন, তাই। কোল্ড কফি চলে এসেছে, খেয়ে দেখো, অফিসের বেস্ট কফি। তাছাড়া ভুলে যেও না, নিচে কিন্তু হোটেল কাম বার রয়েছে। আমি তো এই ডিপার্টমেন্টের জন্য, আমি তোমাকে পিএ ডিপার্টমেন্টের জন্যই রাখছি। তুমি আগামীকাল থেকেই জয়েন করো। আর স্যালারি শুনে মাথা ঘুরে গেল নীলাঞ্জনার। লোকটা বলে কিনা 35,000 টাকা। প্রথম প্রথম এরকমই হবে, এরপরে তুমি যদি ভালো করে কাজকর্ম করতে পারো তাহলে আরো বেশি। আরো বেশি? না না স্যার, এই আমি হজম করতে পারবো কিনা কি জানি। আমার রোজকারের যাতায়াতের জন্যে হাঁটা পথে আসতে গেলে 8 ঘন্টা লাগবে, আর বাসে করে গেলে 10 থেকে 15 মিনিটের রাস্তা। বাবা, এত জোরে হাঁটো? হ্যাঁ স্যার, অভ্যেস হয়ে গেছে। গ্রাম থেকে শহরে কলেজে যখন পড়তে আসি তখন ওই হেঁটেই যাতায়াত করতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা ওসব কিছুকেই আর ভয় করি না। এইভাবেই তো বড় হলাম। বাহ, হঠাৎ করে বলে ওঠে শতদ্রু। বাহ করলেন? না না, এমনি এমনি। ঠিক আছে, তাহলে এখন উঠি স্যার। তোমার অ্যাডভান্স মাইনেটা নিয়ে যাও। হ্যাঁ এখনই? হ্যাঁ, আজকে তো মাসের 20 তারিখ, তুমি তো কালকে থেকে আসছো, সুতরাং। কিন্তু কোনো অফিসে যেরকম উদ্ভট হয়, দেখো, যাকে আমার ভালো লাগে তাকে আমি মন থেকেই ভালো লাগা শুরু করি। চুপ হয়ে যায় নীলাঞ্জনা। বলে কি লোকটা? তুমি কিন্তু আমার কথার খারাপ মিনিং ধরে নিও না, মানে তোমার সৎ ব্যবহার, সত্যি কথা, আমাকে খুব ইমপ্রেস করেছে। এর আগে যে কটা মেয়ে এসেছে তাদের পোশাক দেখেই প্রথমে আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম, তারপরে তাদের অজস্র মিথ্যে কথা, কিন্তু তোমার মধ্যে সত্যতা আছে, আর এই সত্যি কথা বলার একটি মেয়েই আমার দরকার। অফিসের সমস্ত কাজকর্ম সামলানো, আমার মিটিং সামলানো, এগুলো ওই মিথ্যে কথা বলা মেয়েগুলোকে দিয়ে তো হবে না। খুশির চোখের জল চলে আসে নীলাঞ্জনার চোখে। সে টেবিলের পাশটা দিয়ে ঘুরে গিয়ে স্যারের পা ছুঁয়ে প্রণাম করবে বলে নিচু হয়। স্যার বলে, আরে কি 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 এ চিতেছি কি করছো? বাবা বলে দিয়েছিল
চাকরিটা হয়ে গেলে প্রণাম করতে, তাই। আরে ঠিক আছে ঠিক আছে, প্রণাম টনাম করতে হবে না। শতদ্রু নীলাঞ্জনার দুটো হাত চেপে ধরে, বলে প্রণাম করতে হবে না, তবে গুরুদক্ষিণা হিসাবে যদি কিছু দিতে চাও সময় হলে ঠিক চেয়ে নেব। আবার আবার নীলাঞ্জনার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। কি আবার চাইবে? অন্য কিছু না তো। বাড়ি ফিরে খুশির বন্যা। ফেরার পথেই নিউ মার্কেট থেকে মা বাবা আর ভাইয়ের জন্যে জামা কাপড় নিয়ে এসেছে। কতদিন হয়ে গেল বাবা এই গরমের মধ্যেও ওই দুর্গন্ধ ঘামের জামাটা পরেই কাজ করতে যায়। বোধহয় গায়ে ওই ঘামের গন্ধের জন্য প্যাসেঞ্জার ওঠে না। অনেকেই আছে নাকি রুমাল চাপা দিয়ে বসে থাকে। বাড়িতে সার্ফ সোডা কেনার টাকাটা পর্যন্ত ঠিকঠাক নেই, তাই মা পরিষ্কারও করে দিতে পারে না। আর একটা জামা বারবার ধোয়া কাচা করলে কতটাই বা টেকসই থাকে। এই কারণে সস্তাতেই বাবার জন্যে দুটো জামা, ভাইয়ের জন্যে পড়ার কতগুলো বই খাতা, মায়ের জন্য 8 পৌড়ে দুটো শাড়ি নিয়ে এসেছে নীলাঞ্জনা। নিজের জন্যে কিচ্ছু আনেনি। এনেছে বাড়িতে শিব ও শম্ভুর মাথায় জল ঢালার জন্যে 1 প্যাকেট দুধ আর একটা ধুতরা ফুলের মালা আর আকন্দ ফুল। হে কিরে, এই মালা কোথায় পেলি? বিক্রি হচ্ছিল। বাহ, ধুতরা ফুলের মালা হয় জানতাম না, আকন্দ ফুল হয় জানতাম। আমারও তো চোখে নতুন লাগলো বলেই আনলাম। ভাল লাগছে না? তোর জন্য কি এনেছিস মা? কিচ্ছু আনিনি বাবা, এই টাকাগুলো তোমার কাছে আর মায়ের কাছে থাক। তোর যাতায়াত? ওই তো আমার যাতায়াতের জন্য 5-6 হাজার টাকা দাও, তাতেই হবে। আর তুই কি খাবি? তোর খাওয়া কেন মা? সকালবেলা যেরকম ভাবে বাবার জন্য টিফিন করে দাও, ওইরকমই আমার জন্যে দুটো শুকনো রুটি আর একটু গুড়। তোর শরীরে চলবে তো রে মা? সারাদিন অফিসে থাকবি, আমায় নিয়ে চিন্তা করো না, উঠতি বয়স আমার, সব কিছু পারবো। পরের দিন সকাল সকাল সেজে গুজে তৈরি হয় নীলাঞ্জনা। মা বলে, আমার জন্য তো দুটো 8 পৌড়ে শাড়ি নিয়ে এসেছিস, ওর মধ্যেই একটা পরে তুই যা না। না না মা, 8 পৌড়ে শাড়ি পরে যাওয়া যায় নাকি? আমার তো আছে বেশ কটা, ওখান থেকেই একটা পরে যাচ্ছি। বাবার পুরনো আলমারিটা খুলে মায়ের বহু আগের একটা বেগুনি রঙের শাড়ি বের করে নীলাঞ্জনা। এই সিনথেটিক শাড়িটা ওর খুব পছন্দের, বেশ জংলি ছাপা। পাড়টার কাছে গোলাপি হলে কি হবে, ভেতরটা হালকা বেগুনি, এবং তার ওপর দিয়ে অসংখ্য পাতা, ফুল, কালো, সবুজ, লাল, নীলে ভরা। দূর থেকে দেখলে মনে হবে যেন একটা গাছ দাঁড়িয়ে রয়েছে। ম্যাচিং করা ব্লাউজ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কালো ব্লাউজের সাথে পরল নীলাঞ্জনা। হ্যাঁ, গয়নাগাটি ওর সেরকম কিছুই নেই। রথের মেলা থেকে কেনা সস্তার পুঁতির মালা আর দুটো পুঁতির কানের, কালো একটা টিপ, এতেই ওকে অপূর্ব সুন্দরী লাগছে। মায়ের হাতের ফ্যান ভাত খেয়ে আর বাবার জন্যে যে 4টে রুটি করে, তার বদলে আজকে 6টা রুটি করে নীলাঞ্জনা 2টো রুটি আর একটু আলু ভাজা, আর বাবা 4টে রুটি নিয়ে বাবাই পৌঁছে দিল অফিসের সামনে। টোটো থেকে নামতে যাবে এমন সময় নীলাঞ্জনা দেখতে পায় ওর বসের গাড়ি এসে থামলো। বিরাট বড় গাড়ি। বস নামছেন। কোটটা তখন গায়ে নেই, শার্ট পরা, ওপর দিয়ে কোটটা চাপাবেন। তবে শার্ট পরে চোখে সানগ্লাস দিয়ে বস যখন গাড়ি থেকে নামছে, হাতে চুরুটটা ধরা, নীলাঞ্জনার বুকের ভেতরটা কেমন যেন কামড় দিয়ে ওঠে। বাইরে রোদের তাপে এই লোকটার পুরুষালী চেহারার সাথে সাথে মুখশ্রীটা যেন অপূর্ব মানানসই লাগছে। কাঁচের এই হোটেলটা, একটা হালকা নীল রঙের কাঁচের আভা, সেখানে রোদের রিফ্লেকশন পড়ে ব্যাক আলোটা বসের চশমার মধ্যে পড়ছে, আর তাতে যেন ওনার চারিদিকটা কেমন জ্যোতির মতো ফুটে উঠেছে। নিচে হোটেল, ওপরে একটা কমপ্লেক্সের মতো, তারপরে তারও ওপর তলায় অনেক কর্মচারী কাজকর্ম করে। ছোট্ট একটা বারও আছে। একদম ওপরে বসেই তো গতকালকে ইন্টারভিউটা দিয়েছিল নীলাঞ্জনা। বস খেয়াল করে না ওকে, ভাগ্যিস, খেয়াল করলেই একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে পড়তে হতো। এরই মধ্যে নীলাঞ্জনার 2 মিনিট দেরি হয়ে গিয়েছে। বাবা বলল, এত বড় অফিস, ভালো ভালো, খুব ভালো রে মা। আমি কি তোকে নিতে আসবো? নিতে আসবে? ঠিক আছে, তাহলে 5টার সময় বাপ বেটি একসাথেই টোটো করে ফিরবো, সেটাই ভালো। বাবা তুমি সাবধানে চালিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। শোনো বাবা, কি, যাওয়ার সময় ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে যাব, মনে করো। ঠিক আছে।
তোর শিবই তো তোকে চাকরিটা দিয়েছে। বাবার কথা বলা আর নীলাঞ্জনার মস্তিষ্কে শিব ঠাকুরের মূর্তির বদলে ফুটে ওঠা শতদ্রুর মুখটা সব মিলিয়ে একটা অভূতপূর্ব বাতাবরণের সৃষ্টি করেছে নীলাঞ্জনার চারিদিকে। গতকালকে থেকে এখনো পর্যন্ত আকাশের মুখশ্রীটা মনেই পড়ছে না, ভেসেই ওঠেনি চোখের সামনে। একটা অসভ্য জানোয়ার। কিছুদিন হলো ওদের ব্রেকআপ হয়েছে। নীলাঞ্জনা কত ভালোবাসত, কত বিশ্বাস করত। বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে গিয়েছিল পুরীতে। নীলাঞ্জনাকেও ছেড়েছিল ওর বাবা। গরিব ঘরের মেয়ে নীলাঞ্জনা, সেরকম পোশাক আশাক নেই। তাই পুরীতে গিয়ে সমুদ্রে স্নান করে যখন জামা খুঁজে পাচ্ছিল না ওর লাগেজে, হঠাৎ করে পেছন থেকে দরজা বন্ধ করে আকাশ জড়িয়ে ধরে। নীলাঞ্জনার গায়ে তখন টাওয়ালটা জড়ানো। ছিটকে সরিয়ে দেয় টাওয়ালটা। ওর উষ্ণ বুকের মাঝে হাত দুটো দিয়ে রগড়াতে থাকে ওর বক্ষ বৃন্ত দুটি। সেখানে কামড় বসাতে যাবে এমন সময় নীলাঞ্জনা চিৎকার করে ওঠে, বলে, কুলো তুমি কি করছো? আমরা ঘুরতে এসেছি, বন্ধু বান্ধব ভর্তি চারিদিকে, সবাই রয়েছে হোটেলে, আর তুমি? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন? কামান বেবি, এসো এসো। আকাশ, তুমি বড়লোক বাবার একমাত্র ছেলে, আমি গরিব ঘরের মেয়ে। হ্যাঁ, মানছি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু বিয়ে হওয়া ছাড়া। দেখো প্লিজ প্লিজ, আমাকে এইভাবে তুমি। ভাগ্যিস দরজাটায় টোকা পড়েছিল, রীতা ভরিয়ে এসে ধাক্কিয়েছিল, না হলে বোধহয় সেই দিনই নিজের সম্ভ্রমটা নষ্ট হয়ে যেত। নীলাঞ্জনা কাঁদতে কাঁদতে দরজা খোলে। শরীরে একখণ্ড বস্ত্র নেই। আকাশ দাঁড়িয়ে রয়েছে হাফ প্যান্ট পরে। দরজা খুলে রীতা ভরি ওই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে বাদবাকি বন্ধুরা ছুটে আসে। ততক্ষণে নীলাঞ্জনার গায়ে সে একটা চাদর জড়িয়ে দিয়েছে। সেই দিনই প্রত্যেকটা বন্ধু বান্ধব নীলাঞ্জনাকে নিয়ে বাড়ি ফিরে আসে, আকাশকে একা পুরীতে রেখে। সেই থেকে আকাশের সাথে সবারই প্রায় বন্ধু বিচ্ছেদ ঘটে গিয়েছে। এমন কথা ছিল না, জানতো সবাই ওরা একে অপরকে ভালোবাসে, তাই বলে হোটেলে নিয়ে এসে এইভাবে ইজ্জত নিয়ে খেলা। ভাবতে ভাবতে নীলাঞ্জনা লিফটে ওঠে এবং পৌঁছে যায় ওর বসের কাছে। ওর কেবিনটা কোথায় ওকে জানতে হবে। বস পেছন ঘুরে বসে রয়েছে, সিগারেট খাচ্ছে। মে আই কাম ইন স্যার? ঘড়ি দেখে পাক্কা 5 মিনিট 46 সেকেন্ড দেরি। স্যার, মিলি সেকেন্ডটা বললেন না? হোয়াট? হ্যাঁ, এতই যখন টাইম মেনটেন করছেন, মিলি সেকেন্ডটাও দেখতে হতো। তোমার কিন্তু চাকরির এখনো দিন শুরু হয়নি তো, তবে হবে। আমার কেবিনটা কোথায়? হাঁ করে শতদ্রু তাকিয়ে থাকে মেয়েটার দিকে। ভয় ডর বলে কিচ্ছু নেই। ওইটা? থ্যাংক ইউ। এই শোনো, বলুন। তোমার কি কাজ তোমাকে বুঝতে হবে না? হবে তো। তার আগে যাই, কেবিনের ওখানে আমার শিবকে বসিয়ে আসি। শিব? শিবকে আবার? এই দেখো, অফিসের মধ্যে কিন্তু অন্য কোনো ছেলে অ্যালাউ নেই। ওহ, আপনি ভগবান শিবকে চেনেন না? শতদ্রু তাকিয়ে রয়েছে। নীলাঞ্জনা ওর টেবিলের কাছে যায়, ছোট্ট একটা শ্বেত শিবলিঙ্গ বার করে, সেখানে একটা আকন্দ ফুলের মালা জড়ায়, প্রণাম করে, কিসব যেন বলে, তারপরে এগিয়ে আসে শতদ্রুর কাছে। বলুন এবার কি কাজ? এটা কি হলো? কি হলো মানে? শিব টিপ এখানে অ্যালাউ নেই। চাপ বাবা, ভগবান না থাকলে এই গোটা জগৎ সংসারই ধ্বংস হয়ে যাবে, আর সেখানে আপনি এমন কথা বলছেন? আমার শিব যেখানে নেই সেখানে আমিও নেই। বাপ রে বাপ! ঠিক আছে ঠিক আছে, তুমি ভুলে যেও না তুমি এগ্রিমেন্ট পেপারে সাইন করেছো। মনে আছে বলেই তো বলছি। আর এগ্রিমেন্ট পেপারে কোথাও লেখা ছিল না যে আমার শিবকে আনা যাবে না। কি করতে হবে আমাকে বলুন। ইচ্ছে করছিল শতদ্রুর এই মুহূর্তে মেয়েটিকে, না থাক, হেসে দিল সে। ওকে ফাইলপত্র বুঝিয়ে দিল আর বলল, আমি কিন্তু ঠিক দুপুর 12টার সময় 1 কাপ কফি খাই। তাই? ওমা, তুমি তো আমার পিয়ে, আমাকে কফিটা তুমি খাওয়াবে না? ওমা, আপনি তো বেল বাজালেই কফি চলে আসবে, আমি কেন খাওয়াবো? যাই, আমার অনেক কাজ আছে। কিছুক্ষণ পরে নীলাঞ্জনা কাচুমাচু মুখ করে ফিরে আসে শতদ্রুর কাছে। শতদ্রু এই সময় আরো কয়েকজনের সাথে বসে বসে মিটিং করছিল। শতদ্রুর ঘরের থেকে নীলাঞ্জনার ঘরের দূরত্ব হাত বিশেকের মতো হবে। একটা কাঁচের ঘরের মধ্যে নীলাঞ্জনা কাজ করছে, শতদ্রুও রয়েছে সেখানে। দুইজন দুইজনকে চোখাচোখি করে ভালোই দেখতে পাচ্ছে। একটু আগে শতদ্রু বেশ এনজয় করছিল। সে বুঝতে পারছিল নীলাঞ্জনা কাজটা ভালো করে বুঝতে পারছে না। হ্যাঁ, ও জানতো ও ঠিক উঠে আসবে ওর কাছে, যেমন ভাবনা তেমনই কাজ।
আপনারা বরং এখন যান, আমি পরে কথা বলবো বলে শতদ্রু সবাইকে ওর ঘর থেকে বাইরে বার করে দিল। দরজাটা বন্ধ করে দিল। নীলাঞ্জনা ততক্ষণে ওর কেবিনে এসে হাজির হয়েছে। স্যার, আমি তো বুঝতে পারছি না। জানতাম, ওভার কনফিডেন্স কোনো কিছুতেই ভালো না। কোনটা বুঝতে পারছো না দেখি? বসো বসো বসো। এখানে? হ্যাঁ বসো। নিজের চেয়ারে বসতে বলল শতদ্রু। কম্পিউটারটা অন করে সেখানে দেখাচ্ছে ওকে। ততক্ষণে নীলাঞ্জনার পেছনে চেয়ারে গিয়ে দাঁড়িয়ে অনেকটা ঝুঁকে নীলাঞ্জনার গালের সাথে প্রায় গালটা ঘেঁষিয়ে শতদ্রু ওকে শেখাচ্ছে কম্পিউটারের কাজ। ওর মুখ থেকে বেরোচ্ছে সিগারেটের গন্ধ, আর দাড়িতে ঘষা লাগায় বোঝাই যাচ্ছে সকালবেলায় শেভ করে এসেছে। আফটার শেভের গন্ধটা নীলাঞ্জনার সারা শরীরটায় কেমন যেন কাঁটা দিয়ে দিল। তার উপরে এরম একটা ভারী বুকের স্পর্শ, ঘন ঘন নিঃশ্বাস। ওহ, শরীরটার মধ্যে যে কেমন হচ্ছে। কই, আকাশের সাথে তো কখনো এরকম ফিলিংসটা হয়নি। আকাশ জাগাতেই দেয়নি। ঘাড়ের কাছে চুলগুলো সুরসুর করছে নীলাঞ্জনার। শতদ্রু বলছে, বুঝেছ? নীলাঞ্জনা ছাইপাশ কিছুই বুঝলো না, শুধু ওর নিঃশ্বাসটা যে ঘন হচ্ছে এটা বুঝতে পারছে। নিজের মন আর মস্তিষ্ককে ঠান্ডা করে নীলাঞ্জনা মনে মনে বলে, আমি এখানে কাজ করতে এসেছি, প্রেম করতে না। হে শিব ভগবান, আমাকে তুমি রক্ষা করো। তুমি তো ধ্বংসের দেবতা, প্রেম কেন জাগাচ্ছ? বলে যাস নে আমার মধ্যে কামদেব বান মেরেছিল। নীলাঞ্জনার বন্ধু শিব, শিব ঠাকুর নীলাঞ্জনাকে উঠতে বসতে কানের কাছে মন্ত্র দিয়ে যান, কথাও বলেন। সবটাই নীলাঞ্জনার মনের কল্পনা। তাই এই মুহূর্তে তার মনে হলো স্বয়ং শিব যেন তাকে বলছে শিব ঠাকুরকেও কামদেবে বান মেরেছিল। শতদ্রু কাজ বুঝিয়ে দিয়ে সিগারেট ধরাতে যায়। নীলাঞ্জনা ফাইলপত্রগুলো গুছিয়ে নিয়ে ওর কেবিনের দিকে যেতে যেতে বলে, অতিরিক্ত সিগারেট খাওয়া মানে? হ্যাঁ জানি জানি, ক্যান্সারের কারণ তো। হ্যাঁ, খান কেন? ইচ্ছাকৃত কি খাই? যে অভ্যাসটা ধরিয়ে দিয়ে গেছে তাকে ভোলার জন্য খাই। নীলাঞ্জনা ঘুরে দাঁড়ায়। তুমি দাঁড়িয়ে পড়লে কেন? যাও গিয়ে কাজ করো। আর এইটা কিন্তু আজকে বিকেল 5টার মধ্যে আমার লাগবে। আজই? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে? না না না, ঠিক আছে, দেখি। নীলাঞ্জনা সারাদিন ধরে কাজ করে। দুপুর 12টার সময় ওর মনে পড়ে বসের কফির কথা। ছুটে আসে কেবিনে। আপনার কফিটা? মনে আছে, আমি অর্ডার দিয়ে দিয়েছি। বসো, তুমিও খাও। না না, আমি খাবার নিয়ে এসেছি, আর এখনো লাঞ্চ ব্রেক হয়নি, 1:30টায় হবে। বসো। আমার কাজ করতে হবে স্যার, এমনিতেই সাইবাস আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো ফাইল আমার কাছে নিয়ে এসো, বুঝিয়ে দিচ্ছি। লোকটা এতটা ভালো, কই প্রথম দিন তো বোঝা যায়নি। আবার ফাইলপত্র নিয়ে আসে নীলাঞ্জনা। তবে এইবার সে চেয়ারে বসে না, কারণ চেয়ারে বসলেই শরীরকে দিয়ে কোনো ভরসা নেই, বিপদ কিছু একটা ঘটিয়ে দিতে পারে দেহটা। আপনি বসে আমাকে দেখান, আমি দেখছি। হ্যাঁ রে বাবা, ঝুঁকে না দেখালে কি করে হবে? ঠিক আছে, আমি বসছি, তুমি ঝুঁকে দাঁড়াও। এইবার পরিস্থিতি হলো উল্টো। বসে রয়েছে শতদ্রু, নীলাঞ্জনা ওর পেছনে। একটু আড়ষ্ট হচ্ছে। শতদ্রু বলছে, আরে 2 দিক দিয়ে 2টো হাত রাখো, ভালো করে দেখো। শতদ্রুর গালের কাছে এবার নীলাঞ্জনার গাল। শুধু গাল নয়, লক্সের চুলগুলো এসে শতদ্রুর চোখ আর নাককে স্পর্শ করছে। নীলাঞ্জনার গা থেকে বেরোচ্ছে একটা স্নিগ্ধ সুন্দর গন্ধ। এই গন্ধ বডি স্প্রে বা পারফিউমের নয়, মাথার শ্যাম্পুরও নয়। এই গন্ধটা সম্পূর্ণ নীলাঞ্জনার নিজের গায়ের গন্ধ। শতদ্রু কাজ শেখাবে নাকি সেই ঘ্রাণেই পাগল হয়ে যাবে বুঝে উঠতে পারে না। নিজের মনটাকে ঠিক করে নিয়ে কথা বলতে বলতে 1000 বার তুতলে যায় সে। বেশ এনজয় করছে নীলাঞ্জনা। বুঝতে পারছে ওর সিচুয়েশনটায় এখন শতদ্রু এসে ঠিক কিরকম বিপাকে পড়েছে, সেটা ভাবতে গিয়েই ওর হাসি পেয়ে যাচ্ছে। হাসছো কেন? কাজ শিখছি তো। আপনি এত আনকমফোর্টেবল কেন হচ্ছেন স্যার? রিল্যাক্সে বসুন। আপনার অফিস, আপনার কম্পিউটার, আপনারই তো পিএ। দেখ 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 কেমন লাগে, দেখ, দেখেছিস আমার ভক্তকে জ্বালানো। আবার মনে হলো নীলাঞ্জনার ওর শিব যেন ঠিক এই মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে শতদ্রুকে উদ্দেশ্য করে কথাটা শোনাচ্ছে। সেই দিন বিকাল 5টার মধ্যে ফাইলপত্র কমপ্লিট করে দিয়ে আলটিমেটলি নীলাঞ্জনা যখন শতদ্রুর কাছে জমা দিল, তখন ওর চুল এদিক ওদিক হয়ে গিয়েছে, কপালে টিপ সরে গিয়েছে। ওর বিভৎস চেহারা দেখে শতদ্রু হেসে কুল পায় না।
12টার সময় কফি খেয়ে শতদ্রু চলে গিয়েছিল নিচে কি একটা কাজে, অন্যান্য কলিগদের সাথে মিটিং করতে। তাই 1:30টার সময় ওর আসা হয়নি, লাঞ্চ নিচেই করেছে। এইটুকু সময়ের মধ্যে দেখা হয়নি নীলাঞ্জনার সঙ্গে, অথচ মনে হচ্ছে ওপরের ঘরে কে যেন ওর জন্য অপেক্ষা করছে। বিধ্বস্ত দেখাচ্ছে কেন? লাঞ্চ করনি? না, আপনি বললেন লাগবে। শিট, তাই বলে খাওয়া দাওয়া বাদ দিয়ে? দেখো, শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে আমি পছন্দ করি না। খাও খাও, এখন খাও। না না, এখন আর খাবো না, বাড়ি গিয়ে পুজো দিয়ে। কেন, শিব বারণ করবে? কই, শিবকে নিয়ে এসো, আমি জিজ্ঞেস করছি। স্যার, এভাবে কেন বলছেন? ঠিকই বলছি, কোনো শিব কেন, কোনো ভগবানই বলে না শরীরকে কষ্ট দিয়ে পুজো দিতে। ঠিক আছে, বেশি জ্ঞান দিও না, খাও। শুকনো রুটি দুটো টিফিন বক্স থেকে খুলে নীলাঞ্জনা যেই মুখে দিতে যাবে, অমনি শতদ্রু বলে, ব্যাস 2টো রুটি? সারাদিন না খেয়ে পেট ভরবে? না, আমি এতেই। আমার সঙ্গে ক্যান্টিনে চলো। না না, আমি ক্যান্টিনে যাব না, অত টাকা। আরে বাবা, আমি খাওয়াবো, চলো। কিছুতেই কথা শোনে না স্যার, ওকে জোর করে নিয়ে যায় ক্যান্টিনে এবং পেট ভরে খাওয়ায়। খেয়ে দে বেশ ভালো লাগে নীলাঞ্জনার। ওই শুকনো রুটি দুটো কোথায়? ও দুটো আর কি করব, বাড়ি গিয়ে ভাইকে দিয়ে দেবো, ভাই খেয়ে নেবে। আসলে ছোটবেলা থেকে কোনোদিন খাবার নষ্ট হতে দেখিনি। এক মুষ্টি ভাত হলেও মা রেখে দিত জল দিয়ে, ঠিক কোনো না কোনো সময় খিদে পেলে খেয়ে নেওয়ার জন্য। বড় অভাবে বড় হয়েছে তো স্যার। শতদ্রু বলে, ছোটবেলা থেকে কারি কারি জিনিস নষ্ট হতে দেখেছি, বুঝলে? মা, ঠাকুমা সবাই বাথরুমের মধ্যে নষ্ট হয়ে যাওয়া খাবার ফেলতো, তাও কোনো পশুকে বা গরিব ভিখারিকে দিতে চাইতো না। আমার ঠাকুমা যখন কোনো ভিখারি অথবা কোনো পশু বাড়ির ভেতর ঢুকে পড়তো, ধরো পাঁচিলের ভেতরে, তাকে দূর দূর ছাই করে তাড়িয়ে দিত। আরে ওরা তো উচ্ছিষ্ট খাবারটা খেতে আসে, ওটুকু দিতে আপত্তি কোথায়? তারপরে কোনো জন্মদিনের পার্টি বা অনুষ্ঠানে ধরো প্রচুর খাবার বেঁচেছে, যদি কখনো মাকে বলতাম যে এই খাবারগুলো স্টেশনে গিয়ে বা অন্য কাউকে দান করলেই তো হয় মা, তো পুণ্যের কাজ, ওখানকার ছেলেপেলেগুলো খেয়ে পেটটা ভরেই বাঁচতে পারবে। কে কার কথা শুনতো? আমার বাবা ওসব সহ্য না করতে পেরে একদিন আত্মহত্যা করলো। বিরাট বড় ব্যবসা তো আমাদের, বুঝতেই পারছো, কোটি টাকার। আমি একা উত্তরাধিকারী। এমন বাড়িতে মা আছে, ঠাকুমা আছে, বাবাই নেই। তবে এই খাবার নষ্ট করা জিনিসটা ছোটবেলা থেকে আমি একদম পছন্দ করি না। আমার কাছে মনে হয় খাবার নষ্ট করতে করতে একদিন ওপরওয়ালার কাছে কৈফিয়ত দিতে হবে, তখন কৈফিয়ত দিতে পারবে তো আমার মা। হাসে নীলাঞ্জনা, বলে, এক শ্রেণীর মানুষ ফেলে চুড়ে খায়, আর এক শ্রেণীর না খেতে পেয়ে মরে। এদিকে সবাই এই একই পৃথিবীর বাসিন্দা, তাই না স্যার? একদম ঠিক বলেছ। খাওয়া হয়েছে? হ্যাঁ, চলো বাড়ি পৌঁছে দিই। না না, আমার বাবা বোধহয় টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই? তাহলে আলাপ করবো, চলো। আমি সকালবেলা আপনাকে দেখেছি, আপনি গাড়ি করে নামলেন, বিরাট বড় কালো রঙের গাড়ি। অত বড় গাড়িতে ওঠার মতো দিন আমার আসেনি। দিন আসবে বলে মনে হয় জীবনে? নিশ্চয়ই আসবে, যদি ভালো করে কাজকর্ম করতে পারি, পোস্ট যদি বাড়ে। বাহ, এটাই তো চাই। সেই দিন নীলাঞ্জনাকে ওর বাবার টোটোতে উঠতে দেখেছিল শতদ্রু। নিজে থেকে নেমে আসেনি, কারণ সে তখন ওপরে রয়েছে। কাঁচের জানলা দিয়ে বাইরের দৃশ্য সবই দেখা যায়। নীলাঞ্জনার চোখ দুটো কিন্তু ওই কাঁচের জানলাতেই আটকে ছিল। দেখছিল সে শতদ্রুকে। দুদিনের মধ্যে ছেলেটা এতটা ঘনিষ্ঠ হয়ে গেছে যে ভাষায় প্রকাশ করার মতো না। ভালো লাগে নীলাঞ্জনার। শতদ্রুকে না দেখলে মনটা কেমন কেমন করে। তবে এত ভালো লাগা ভালো নয়, মন সেইটাও বলে কিন্তু নীলাঞ্জনাকে। দেখতে দেখতে বেশ কটা দিন পেরিয়ে গিয়েছে কাজের। এরই মধ্যে সম্পর্কটাও অনেকটাই বেশি গাঢ় হয়েছে শতদ্রুর সাথে। শতদ্রুর বোর্ড মিটিংয়ের জন্যে একবার আসানসোল যাওয়ার ছিল। তখন অফিসের প্রচুর কাজের দায়িত্ব দিয়ে গিয়েছিল শতদ্রু নীলাঞ্জনার কাঁধে। সবটা সুষ্ঠুভাবে পালন করেছিল বলে নীলাঞ্জনাকে ট্রিট দিয়েছিল শতদ্রু। সেই দিনই প্রথম ওর গাড়িতে করে ঘুরতে গিয়েছিল ওরা, শহরতলি থেকে অনেকটা দূরে। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? ছিল। ছিল বলতে? আকাশ। খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম। সেই সম্পর্ক এখন আর নেই। কেন নেই? মানে
আপনাকে যেমন সিগারেটে নেশা ধরিয়ে আপনার উনি চলে গেছে, আর আমাকেও তেমনি। দেখো, আমার চলে যাওয়া তোমার চলে যাওয়ার মধ্যে বোধহয় পার্থক্য আছে। মানে মানে আমার স্ত্রী মারা গেছে, ক্যান্সার ছিল। ও শিট, আমি বুঝতে পারিনি স্যার। ম্যাক্সিমামই বুঝতে পারে না, বয়সটা কম তো আমার। বিয়ে করেছিলাম মাত্র 6 মাস। 6 মাসের মধ্যেই একদিন প্রচণ্ড মাথা যন্ত্রণায় ট্রিটমেন্ট করার সময় দেয়নি, বুঝলে। ওই যে হবে না, আমার মা ঠাকুমা ফেলে ছুঁড়ে খাওয়া যাদের অভ্যাস, পাপ তো করেছে, আর সেই পাপের ফল আমার আমার স্নিগ্ধা দিয়ে গেছে। শতদ্রু চোখের জলটা মোছে। নীলাঞ্জনা 2 পা এগিয়ে এসে শতদ্রুর ঘাড়ে হাতটা রাখতে গিয়েও রাখতে পারে না। শতদ্রু কান্না করছে। পুরুষ মানুষ কান্না করলে নারীরা খুব দুর্বল হয়ে পড়ে। সেই দিনের পর থেকে দুইজনের সম্পর্কটা আরো বেশি গাঢ় হয়েছে। আপনি থেকে কবে যে শতদ্রু তুমি হয়ে গেছে নীলাঞ্জনা টেরই পায়নি। একদিন নীলাঞ্জনার অফিসে আসতে বেশ খানিকটা দেরি হয়। শতদ্রু অনেকবার ফোন করেছে, নীলাঞ্জনা ফোনটা রিসিভও করেনি। আলটিমেটলি নীলাঞ্জনা যখন অফিসে এসে পৌঁছলো তখন প্রায় ঘড়িতে 8 ঘন্টা মতো লেট। শতদ্রুর মাথা গরম, কারোর সাথে ঠিক করে ব্যবহার করছে না, এমনকি হোটেলের অন্যান্য স্টাফদের সাথেও। আই এম ভেরি সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল। কতক্ষণ দেরি করেছো? 8 ঘন্টা। কোথায় ছিলে? শতদ্রু এইভাবে চিৎকার করবে নীলাঞ্জনা আশা করেনি। আসলে বাবার 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 কি হয়েছে? বাবা টোটো থেকে পড়ে গিয়েছিল, পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, তাই। এই কথাটা আমাকে তোমার বলতে অসুবিধা হচ্ছিল কি করে? হ্যাঁ, আমি ফোন করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? ভয় পেয়েছিলাম। গতকাল রাতের কথা মনে পড়ে শতদ্রুর। গতকাল রাত্রেবেলা শতদ্রু গিয়েছিল একটা পার্টিতে। নীলাঞ্জনার সঙ্গে দেখা হয়নি সেই দিন বাড়ি ফিরতি পথে। নীলাঞ্জনা পৌঁছে ফোন করে যখন ফোনটা রিসিভ করে শতদ্রু, তখন সে ড্রাঙ্ক। তার সঙ্গে থাকা পায়েল পাশ থেকে কথা বলে উঠেছিল, ওহ ডার্লিং, এখন ফোনটা রাখো, আমরা এখন হোটেলে এসেছি না। শতদ্রু বলে, শিট শিট, ছি। দেখো নীলাঞ্জনা, আসলে আমি কিছু তো জানতে চাই না। আমি আপনার অফিসের সামান্য একটা পিএ, আপনি আমার বস। তাছাড়া এর বেশি সম্পর্ক আমাদের মধ্যে হতে পারে না। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর কথা কখনো ভাবতে নেই স্যার। শতদ্রু তাকিয়ে থাকে নীলাঞ্জনার দিকে। সে বলে, দেখো, তুমি যেটা ভাবছো সেটা, আমি যেটা ভাবছি সেটা যদি নাও হয় তাতেই বা কি আসে যায়? আমাদের সম্পর্কটা টাকা নিয়ে। আপনি মাস গেলে আমাকে মোটা অঙ্কের টাকা দেন, আর সেই টাকায় আমার পুরো সংসারটা চলে। আমাকে তো চাঁদের কথা ভাবলে চলবে না। সংসার জীবনে যতটুকু পারবো গোছানোর কথা চিন্তা করতে হবে। মাথার উপরে ছোট ভাইটা রয়েছে, বাবা মায়ের রেসপন্সিবিলিটি রয়েছে। এই সবটা ছেড়ে দেখো দেখো নীলু, তুমি আমার কথা বুঝতে পারছো না। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। না, আমি সব বুঝতে পারছি, আর আমাকে বোঝানোর জন্য এত উতলা কেন হচ্ছেন আপনি? আমি কে আপনার? শতদ্রু নীলাঞ্জনাকে হ্যাঁচকা টান মেরে বুকের কাছে টেনে নেয়। ওর কপালের এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিয়ে মাথার পেছন থেকে চুলের মুঠিটা শক্ত করে ধরে। ঘাটটাকে হেলিয়ে দিয়ে ওর কাঁপতে থাকা ঠোঁট দুটোতে জোরে চাপিয়ে বসে ওর গোফওয়ালা পুরুষ্ট ঠোঁট দুটো। এতটাই জোরে চুষতে থাকে ওর ঠোঁট যে লালায়িত জিভের স্পর্শে নীলাঞ্জনা বারবার শতদ্রুকে 2 হাত দিয়ে ঠেলে সরাতে চাইলেও সরাতে পারে না। কোমরটাকে শক্ত করে ধরে রেখেছে। বোধহয় ওর 5 আঙুলের ছাপ নীলাঞ্জনার সরু কোমরের মধ্যে পড়ে যাচ্ছে, আর একটা হাত চুলের মুঠি শক্ত করে ধরে আসলে সে চুম্বন করেই যাচ্ছে। এক সময় ওপরের ঠোঁট, কোনো সময় নিচের ঠোঁট, কোনো সময় নীলাঞ্জনার জিহ্বা চুষতে শুরু করেছে সে। অপার্থিব সেই চোষণার চুম্বন ঘড়িতে কতক্ষণ চলে তার ঠিক নেই। তবে হ্যাঁ, নীলাঞ্জনার ঠোঁটের যাবতীয় হালকা লিপস্টিকই বা লিপ বাম যাই থাকুক না কেন, সবটুকুকে চেটে মেরে দিয়েছে শতদ্রু। লং টাইম কিসিং এর পর যখন শতদ্রু চোখ খুলে তাকায় নীলাঞ্জনার দিকে, দেখে নীলাঞ্জনার চোখ দুটোও বন্ধ এবং ওর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। ওকে ছেড়ে দিয়ে
শতদ্রু জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, কারণ সে তখন সম্পূর্ণভাবে জেগে উঠেছে নীলাঞ্জনাকে পরিপূর্ণভাবে আদর করার জন্য। কিন্তু না, ওর ইচ্ছের বিরুদ্ধে ওর কাছে যেতে চায় না শতদ্রু। শতদ্রু ওকে খুব ভালোবেসে ফেলেছে, আর সেই কথাটা বলার জন্যই গতকালকে পার্টিতে গিয়েছিল। পায়েল ওর খুব কাছের বান্ধবী, ওকে সব মনের কথা বলতে হয়। স্নিগ্ধা মারা যাওয়ার পর পায়েল ওকে সঙ্গ দিয়েছিল, ওর দুঃখের সাথী হয়েছিল। কোথায় গেলে ও একটু ভালো থাকবে সেই কথাগুলো বলতো পায়েল। সেই পায়েলকেই কালকে নীলাঞ্জনার কথা বলতে বলতেই একটু বেশি মদ খেয়ে ফেলেছিল শতদ্রু, আর এই মদ অতিরিক্ত খেয়ে ফেলাটাই ওর ভুল হয়। পায়েল ফোনটা রিসিভ করে শুধু বলেছিল, চল, আমরা তো এখানে কাজ করতে এসেছি, চল, দেরি হয়ে যাচ্ছে না। ওই পর্যন্তই। সেই কথাতেই অভিমান হয়েছে নীলাঞ্জনার। অভিমান তার প্রতি করা হয় যার প্রতি সম্পূর্ণ অধিকার বোধ জন্মায়। বসের সাথে সামান্য কলিগের সম্পর্ক তো এটা নয়, এটা মান অভিমানের পালায় চলে এসেছে। সুতরাং এই সম্পর্কটা আর 5টা নর্মাল সম্পর্কের মতো স্বাভাবিক গণ্ডিতে নেই, চলে গিয়েছে অন্য লাইনে। আই এম সো সরি, আমি জাস্ট বুঝতে পারিনি তোমার আমাকে অসভ্য ছেলে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই না? নীলাঞ্জনা, তাকাও। নীলু, তাকাও আমার দিকে। নীলাঞ্জনা তাকায়, ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল, ফুপিয়ে কান্না করতে ইচ্ছে করছে। শুধু নীলাঞ্জনা এটুকুই বলল, আমি খুব সস্তা, তাই না? খুব সস্তা। কেউ হোটেলে, কেউ অফিসে। নষ্ট করা ছাড়া তোমরা ভালোটা বোঝো না, না? নীলাঞ্জনা কান্না করছে, তবে জোরে নয়, আস্তে আস্তে। আকাশকে ভালোবাসতাম, সেও আমাকে, আর আজকে তুমি। আমি এই মুখ কাকে দেখাবো? ওয়েট 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 ওয়েট, আমি কি করেছি? তুমি যা করলে, এরপরে আমি কাকে মুখ দেখাবো? আমি প্রেগনেন্ট হয়ে যাবো না? হ্যাঁ, চুমু খেয়েছি বলে তুমি প্রেগনেন্ট হবে? হ্যাঁ, তাই তো হয়, সিনেমায় টিনেমায় তাই তো দেখায়, যে একে অপরকে চুমু খেলো অমনি পেটটা ফুলে গেল। এবার আমার কি হবে? বাড়িতে বাবা মা ভাই। শতদ্রু হাসবে নাকি নিজের গালে নিজে থাপ্পড় মারবে, নাকি কাঁচা খিস্তি ওকেই শোনাবে হাসতে হাসতে, নাকি বন্ধু বান্ধবকে ফোন করে বলবে, আরে ভাই, এ কি আমার অফিসে এসেছে, বলে কিনা চুমু খেলে পেটে বাচ্চা, সায়েন্স পড়েনি নাকি সায়েন্সের চ্যাপ্টারটা ভালো করে বোঝেইনি, জাস্ট পড়তে হয় বলে, বা ওই একটা প্রশ্ন অথবা বাদ দিয়ে লেখা হয় বলে চ্যাপ্টারটাই মিস করে গেছে। নীলু, এদিকে এসো। আমি যাব না, আবার যদি আমাকে কিস করো। আমি এত অল্প বয়সে প্রেগনেন্ট হতে চাই না, তাছাড়া মাথার উপরে আমার অনেক দায়িত্ব। তুমি আমাকে বিয়ে করবে কিনা তার নেই ঠিক, তার উপরে চুমু খেলে এরপরে আমি প্রেগনেন্ট হয়ে যাব, আমি পড়াতে মুখ দেখাবো কি করে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি সিনেমা দেখেছি, হাম দিল দে চুকে সানম, ওতে দেখিয়েছে সালমান খান যখন কিস করেছিল ঐশ্বর্য রায়কেও ঐশ্বর্য রায় বলেছিল যে ও প্রেগনেন্ট হয়ে যাবে। হাসছো কেন? হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না, নাকি সোশ্যাল মিডিয়ায় এটা প্রকাশ করবো? পানু দেখেছো কোনোদিন? ওসব আবার কি? যা সালা, কি যে আমার অফিসে এসেছে, কোন গাইয়া ভূত রে ভাই! আমাকে গাইয়া বলবে না, হ্যাঁ বলে দিলাম। না না, তুমি তো সম্পূর্ণ আধুনিকা, আমি সালা গাইয়া। হাসছো কেন বলবে তো? না মানে অবাক লাগছে, ভীষণ অবাক। আমি এই সেঞ্চুরিতে বাস করেও আজকে কার সাথে আলাপ করছি? ভিন গ্রহের এক বাসিন্দা নীলাঞ্জনা ওরফে নীলু। হেসো না, বাড়ি যাব। কেন, কি হলো? ভাল লাগছে না শরীরটা? ওফো, বসো এখানে চুপ করে। কফি খাবে? খেতে পারি। এই কদিনে আর কিছু না হোক, কফির নেশা তোমাকে ধরিয়েছি, কিন্তু আমাকে চুমু কেন গেলে? আমি প্রেগনেন্ট হয়ে যাবো তো। এক সময় ভাবছে শতদ্রু ইয়ার্কি মারছে নাকি নীলাঞ্জনা, কিন্তু না, ইয়ার্কি মারলে চোখ থেকে এত মোটা মোটা জলের ফোঁটা বেরোয় না। একে তো বোঝাতেই হবে কি করে প্রেগনেন্ট হয় আর কি করে হয় না। কিন্তু এই ভরা অফিসের মধ্যে
কি করে সেটা প্রকাশ করে? তার জন্য তো একটু নিরিবিলি স্থান দরকার, ভালো করে বোঝানো দরকার। শরীর দিয়ে না হোক, ছবি এঁকেই তো বোঝাতে হবে, কিন্তু কি করে? বলছি শোনো, কালকে তো রবিবার, চলো একটু ঘুরে আসি। না। আরে বাবা চলো, পায়েল যাবে আমার সঙ্গে, যে কালকে ফোনটা রিসিভ করেছিল। তার জন্যই তো এত অভিমান, এত রাগ। যাবে? কোথায় যাব? পার্কে টার্কে চলো। আমি কিন্তু কোনো হোটেলে যাব না। আবার তুমি আমায় চুমু খাবে? আবার আমি? আরে বাবা, প্রেগনেন্ট হলে হবে, এটা কি হয়েছে? আমি কি বলেছি আমি তোমায় বিয়ে করব না? নীলাঞ্জনা চুপ হয়ে যায়। নাকি একবারও বলেছি ভালোবাসি না? ভালোবাসি বলেই তো তোমার ওপর অধিকার বোধ আমার জন্মেছে। না হলে একটা অচেনা অজানা মেয়েকে এইভাবে কোমর জড়িয়ে ধরে আমারই বা কেন ইচ্ছা হবে তার ঠোঁটটা চুষে খেতে? আমার বুঝি ঘৃণাবৃত্তি বলে কিছু নেই? জানো, আমার যে স্ত্রী ছিল, সে আমার কাছে আসার আগে রীতিমতো মুখে মাউথ ফ্রেশনার ইউজ করতো। আমি পচা গন্ধ একদম সহ্য করতে পারি না। আমি সবসময় মুখ ওয়াশ করি ওই ওয়াশার দিয়ে, তার উপরে 3 বেলা ব্রাশ করি, ডক্টর দেখাই দাঁতের প্রত্যেক মাসে মাসে। আমার সুগন্ধ ছাড়া দুর্গন্ধে আমি। তুমি এগুলো আমায় কেন শোনাচ্ছ? কারণ আমি তোমায় ভালোবাসি। তুমি কি বোকা গাধা নাকি? তাছাড়া তোমার গায়ে একটা সুন্দর গন্ধ আছে, ফ্রেশনারের প্রয়োজন হয় না। দেখো, যে যাকে ভালোবাসে সে তার খারাপ ভালো সবটা নিয়েই বাসে। অত ফ্রেশভাবে আমি পারবো না কিছু করতে, আমার একেই ভয় লাগছে। তার উপরে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই। ঠিক আছে, কি করে প্রেগনেন্ট হতে হয় তোমাকে কালকেই বুঝিয়ে দেবো। ও বাবা, আমি যাব না, আমি যাব না। এই তুমি 9-এর চ্যাপ্টার পড়োনি? মাধ্যমিকের সময় পরীক্ষা দাওনি? না, স্যার স্কিপ করে গিয়েছিল ওই চ্যাপ্টারগুলো। বলেছিল অথবা দিয়ে প্রশ্ন আসবে, কয়েক নম্বর বাদ দিয়ে দিতে। চাপ বাবা। ঠিক আছে, শোনো শোনো শোনো, বুঝতে পারছি স্ক্রু বড্ড ঢিলা, টাইট করতে হবে। কালকে এসো। কি টাইট করবে? আরে, কার সাথে যে আমি প্রেম করলাম ভগবান! স্নিগ্ধা, তুমি ফিরে এসো। টাইম মতো ফোন করে শতদ্রু পায়েলকে, বলে শোন, তোর সঙ্গে আজকে একটা ভিন গ্রহের প্রাণীর আলাপ করাবো। ভিন গ্রহের প্রাণী? কেন রে? মনে আছে পরশুদিন রাতে আমার একটা ফোন এসেছিল, পার্টিতে গেছিলাম, তুই আমাকে বেশি করে মাল খাওয়ালি, তোর আর অপূর্বর বিয়ে হচ্ছে বলে। হ্যাঁ, অপূর্বও তো ছিল। তা ছিল তো, আমার ফোনটা এলো, আমি তোকে বললাম আর্জেন্ট ফোন, তুই ফোন ধরে বললি আমরা যে কাজটা করতে এসেছি করব। হ্যাঁ, অপূর্বও তো ছিল। আরে বাবা ছিল, পুরো কথাটা শোন। ফোনটা করেছিল আমার গার্লফ্রেন্ড নীলাঞ্জনা। কি? এই আগে বলবি তো, সেভাবে কথা বলতাম তাহলে। সেই সুযোগটা কোথায় দিলি? তখন তো নিজেও নেশাখোর হয়েছিলি। ও ফোন ধরে ভেবেছে আমি তোর সঙ্গে শুয়েছি। হ্যাঁ, হে অপূর্ব জানতে পারলে না? শিওর শতদ্রু আমাকে কুচি কুচি করে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। ওর সামনে খবরদার বলিস না, 2 দিন পরে আমার বিয়ে। তাহলে শোন, ব্যাচেলার পার্টিটাও হয়ে যাক, আর ভিন গ্রহের প্রাণী আমার গার্লফ্রেন্ড নীলাঞ্জনার সঙ্গে তোকে আলাপটাও করিয়ে দেবো। ভিন গ্রহের প্রাণী কেন বলছিস? আরে কি হয়েছে শোন, বলে পুরো সিচুয়েশনটা খুলে বলে শতদ্রু। হাসতে হাসতে মরে পায়েল, বলে কি বলিস, এখনকার মেয়ে হয়ে এরম কথা? আরে হ্যাঁ, হিন্দি সিনেমায় দেখেছে, সালমান খান ঐশ্বর্য রায়কে বলছে, সেই থেকে ওর হয়ে গেছে, ও হবে নাকি বাচ্চা হয়। এই হলে খুব ভালো হতো রে, তাহলে আমি তোর বাচ্চারও একটা মা হতাম। বা আড্ডা মারিস না, কখন আসতিস বল? তুই টাইমটা বল, আমার তো অপূর্বকে বলতে হবে। তার উপর আমার আজকে বেনারসি কিনতে যাওয়ার দিন। এই ভালোই হলো, তাহলে একসাথেই যাই নাকি? তাহলে বিকাল 5টাতে আয়। ঠিক আছে, তাহলে আমি নীলুকে ফোন করে বলে দিই। হ্যাঁ বলে দে। ফোন করে জানায় শতদ্রু। নীলাঞ্জনা বলে একটু দেরি হবে, বাবার ওই পায়ের জন্য বাড়িতে আয়া এসেছে তো। ও আচ্ছা আচ্ছা, আমি কি গাড়ি নিয়ে? এসো তাহলে। এই প্রথম শতদ্রু নীলাঞ্জনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। একতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, একটা লোহার গেটও আছে, তবে রং করা হয় না বহুদিন। তবে বাড়ির চারিদিকটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বেশ কয়েকটা গাছগাছালির মাঝখানে ক্ষয়ে যাওয়া রঙের একটা বাড়ি। এর পাশেই রয়েছে একটা দ্বিতল বাড়ি, যেটা বহুদিন ধরেই বোধহয় বন্ধ, পাঁচিল দিয়ে ঘেরা। এই বাড়িটাই বোধহয় নীলাঞ্জনার কাকার বাড়ি, মানে ওর ছোট ভাইয়ের সম্পত্তি। বাহ, বড় ভাই ছোট ভাইয়ের মৃত্যু হওয়ার জন্য সম্পত্তি আগলায়নি বা সেখানে গিয়ে বসবাসও শুরু করেনি, রেখে দিয়েছে ওই ছেলেটার জন্যে। মানুষ করে ওই ছেলে যদি বড় হয়, মানুষের মতো মানুষ হয়, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন জেঠুর ঋণ শোধ করতে চাইবে। অবশ্য মানুষ তো এখন বড্ড বেইমান, বাবা মাকেই দেখে না, সেখানে পালন করা জেঠু আর জেঠি। ভাবতেই হাসি পায় শতদ্রুর। খানিকক্ষণ বিপ বিপ করার পর নীলাঞ্জনা বেরিয়ে আসে নীলাঞ্জনার বাবা এবং মা। আমার অফিসের বস। নমস্কার নমস্কার। শতদ্রু বাইরে বেরিয়ে আসে।
ঘরে ঘরে এসো বাবা। কি বলো মা, ও যাবে ঘরে? তাছাড়া কি হচ্ছেটা কি? চোখে ইশারা দেয় শতদ্রু। ঘরে যায়। আসবাবপত্রগুলো খুবই কমা দামের, অথচ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। নীলাঞ্জনার ঘরটাও দেখে, সেটাও বেশ গোছানো। তবে ঘরে টেবিলের মাঝখানে একটা ছবি রয়েছে, শতদ্রুর ছবি। কদিন হলো শতদ্রুর কেবিনে এই ছবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কয়েকবার খুঁজেছে, ড্রয়ার হাতিয়েছে, এই ছবিটা নীলাঞ্জনা নিয়ে এসেছে। তার মানে সত্যি সত্যি শতদ্রু নীলাঞ্জনার মনের ভেতরে জায়গা করতে পেরেছে। ভাবতেই শতদ্রুর গাটা আবার কেমন যেন হয়ে ওঠে। ইচ্ছে করছিল এই মুহূর্তে আবার নীলাঞ্জনাকে, না আবার যদি প্রেগনেন্ট হয়ে যায়, মহাবিপদ আছে। কথাবার্তা বলে নীলাঞ্জনাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যায় শতদ্রু। হাবে ভাবে নীলাঞ্জনার বাবা মাকে স্পষ্ট বুঝিয়ে দিয়ে যায় সে নীলাঞ্জনাকে পছন্দ করে এবং বিয়েও করতে চায়। তবে আজকের পরে সেই সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া হবে। নিজের হবু শালাকে দেখেছে সে, শালার জন্যে এক বাক্স ক্যাডবেরি চকলেটও নিয়ে গিয়েছিল। শালা তো জামাইবাবুকে পেয়ে বিরাট খুশি, ভাগ্যিস ডেকেই বসেনি। এসো ভেতরে এসো। এত বড় হোটেল? আবার তুমি? এই শোনো শোনো শোনো, খবরদার কাটবে না, আমার কাছে কিন্তু টিস্যু পেপার নেই অত। হাই, আরে এই বুঝি তোর ভিন গ্রহের প্রাণী? কথাটা বলে বসে পায়েল। জিন্স প্যান্ট পরা, মাথায় বব কাট চুল, চোখে পাওয়ারের চশমা, বেশ ভালোই দেখতে, তবে অতিরিক্ত অত্যাধুনিকা। নমস্কার। নমস্কার নমস্কার, এসো এসো ভেতরে এসো। শতদ্রু, নীলাঞ্জনা আর পায়েল হোটেলের ভেতর ঢোকে। অপূর্ব বসে রয়েছে চেয়ার বুক করে। আরে কি ব্যাপার, শুনলাম কোন ভিন গ্রহের প্রাণী? শতদ্রু এবার চোখে ইশারা করে, তার সঙ্গে সঙ্গে ইশারাটা করে পায়েলও। মানে ভুল কথা বলে ফেলেছে অপূর্ব। হো আই এম সো সরি। ও বাবা, ইনি বুঝি মিস নীলু, মানে নীলাঞ্জনা? হ্যাঁ। ওয়াহ, হাই বলে হাত আগিয়ে দিতেই নীলাঞ্জনা নমস্কার করে। অপূর্ব বলে, অপূর্ব, ব্রাভো, নমস্কার নমস্কার, এই বসো বসো বসো, কি খাবে বলো? নীলাঞ্জনা বলে, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছি বলতে কি বলতো? চা বিস্কুট অর্ডার কর। খাবার অর্ডার করা হলো। এবার এক কথায় দু কথায় তিন কথায় হঠাৎ করে বলে ওঠে শতদ্রু, হ্যাঁ রে, তোরা কবার কিস করেছিস? এমন একটা প্রশ্ন শুনে বেশ খানিকটা হতচম্বিত হয়ে যায় নীলাঞ্জনা। নড়ে চড়ে বসে, বলে, আমি বরং। আরে চুপ করে বসো না। কি বলিস? কিস? কিস মানে কিস করবো না? 12 বছরের সম্পর্ক আমার আর অপূর্বর, বলে পায়েল। তাছাড়া কতদিন সাধনার পরে আমাদের বিয়েটা হচ্ছে বল। এই নীলু, বিয়ের কার্ডটা তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আগামীকাল। কিন্তু কি বলতো, দেরি হয়ে গেল। বিয়েটা আর 7 দিনের মাথায়। আমরা আজকে বেরিয়েছি বেনারসি কেনাকাটা করতে, তুমি যাবে? না মানে, আরে চলো না, একসাথে যাব। আর শোনো, আমি অপূর্বকে বহুবার কিস করেছি, এখানেও করতে পারি, বলে অপূর্বর গালে টুক করে একটা চুমু খেয়ে নেয় পায়েল। হেসে দেয় নীলাঞ্জনা, বলে, পাবলিক প্লেসে? পাবলিক তো কি হয়েছে? আরে বাবা, আমরা রেজিস্ট্রি করা হাজবেন্ড ওয়াইফ, পুলিশ যদি ধরে তাহলে দেখেই দেবো। চুমু খেলে কিছু হয় না, চুমুটা তো শরীরটাকে ভালো রাখে, চাঙ্গা রাখে। তাই আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে একবার না একবার হলেও ডিপ কিস অবশ্যই করা উচিত, আর বিশেষ করে ঠোঁটে। এই দেখো না, আমি যখন ওকে, কান দুটো জ্বলে যাচ্ছিল নীলাঞ্জনার, লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছিল। স্পষ্ট বুঝতে পারলো ও কেন ভিন গ্রহের প্রাণী ওকে বলা হয়েছে। শতদ্রু এই কথা বলে কেন হেসেছিল সেই দিন। হাসি ঠাট্টা মেরে শপিং মল ঘুরে অনেক কিছু কেনাকাটা করে শতদ্রু নীলাঞ্জনাকে একটা নেকলেস কিনে দেয়, স্টোন বসানো সোনার নেকলেস। দাম পড়েছে 20,000 টাকা। নীলাঞ্জনা প্রথমে নিতেই চাইছিল না, কিন্তু শতদ্রু জোর করে দেয়। কানের কাছে গিয়ে ঠোঁটটা রেখে বলে, ফুলসজ্জা রাতে পড়বে, বাচ্চা কি করে হয় আমি ঠিক বুঝিয়ে দেবো, ধ্যাৎ, বলে হেসেছিল নীলাঞ্জনা। ওকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় গাড়িতে বসে আবার ডিপ কিস করে শতদ্রু। তবে এইবার কিসিংয়ে বাধা দেয় না নীলাঞ্জনা, উল্টে শতদ্রু চুলের মুঠিটা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে, আর শতদ্রু ওর বাঁ দিকের গালটা ধরে চুলের মুঠিটা টান মেরে ঠোঁটের সঙ্গে ঠোঁটটাকে ঠেকিয়ে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ছিল যে ভাগ্যিস গাড়ির কাঁচটা কালো ছিল, না হলে
কি যে হতো কে জানে। কিস করতে করতে একটা সময় শতদ্রুর ঠোঁট দুটো নেমে আসে নীলাঞ্জনার গলার কাছে। শক্ত করে গলার মধ্যে জিভের নাল আর অপূর্ব চোষণে সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে নীলাঞ্জনার। নিঃশ্বাসটা ঘন হতে শুরু করে। শতদ্রুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়। শতদ্রু উল্টো ওর হাতটা শক্ত করে ধরে ফেলে। এতে নীলাঞ্জনার কাঁপন আরো বেড়ে যায়। যখনই ঠোঁটের স্পর্শটা বুক অব্দি নামছে, ঠিক সেই মুহূর্তে শতদ্রুই বলে, আর না, এরপরে রাতে ঘুম হবে না, মাস্টারবেশন করতে হবে। কালকে আসছি তোমার বাড়ি, খুব শিগগিরই তোমাকে নিতে। আর বাচ্চা তো আমার একটা চাই চাই। ধ্যাৎ, অসভ্যতামি করো না তো। দিন কয়েকের মধ্যেই শতদ্রুর বাড়ি থেকে লোক আসে। মা আসে, আসে ঠাকুমা, আর আসে স্নিগ্ধার বাবা মা। নীলাঞ্জনাকে দেখে ওনারা ভীষণ খুশি। মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হবে কোনোদিন ভাবতেই পারেনি নীলাঞ্জনার বাবা নির্মল বাবু। চোখে জল চলে আসে ওনার। একেবারে বিনা পণে নীলাঞ্জনাকে বাড়ির বউ করে নিয়ে যায় শতদ্রু। শুধু নীলাঞ্জনাকে না, সঙ্গে নিয়ে যায় ছোট ভাইটাকেও। বলে, আমি শুনেছি আপনার নিজের ছেলেও নয়, অথচ আপনি ওকে এত সুন্দর করে বড় করার দায়িত্ব নিয়েছেন। ও হোস্টেলে পড়াশোনা করুক, যাবতীয় খরচ না হয়। না না বাবা, তা হয় না। আমার মেয়েকে আমি কষ্ট করে পড়াশোনা করিয়েছি, শিক্ষিত করেছি। আমার কর্তব্য আমি করবই। এই ক্ষেত্রেও ঠিক তাই। তুমি কিন্তু নীলুকে নিয়ে আসবে বাবা। আমার মেয়ে কিন্তু বড় হয়ে যায়নি। আর রইল বাকি আমার ছেলে, ও তো আমারই ছেলে। আমি আর একটা সন্তান থাকলে তাকে বুঝি বড় করতাম না? বড় হওয়ার পরে ওর পিতৃ সম্পত্তিও ঠিক পাবে, বুঝে সুঝে নেবে। যে কারণে ওর বাড়িটা ফেলেই রেখে দিয়েছি আমি। মাঝে মধ্যে নীলাঞ্জনার মা গিয়ে ঝাড়ঝুট দিয়ে আসে। যখন ও বড় হবে, ওর সম্পত্তি ও বুঝবে, ও নিজেই সবটা করবে। কিন্তু তার আগে ওর সব দায়িত্বটা আমার। ওর মামার বাড়ি থেকেও লোকজন এসেছিল, আমি যেতে দিইনি। বলেছি আমার ভাইয়ের ছেলেকে আমি আমার মতো করে বড় করব। আমার ভাইকে যেমন আমি কাবিল বানিয়েছিলাম তেমনই বানাবো। আমার অহংকার এটা, আর এটাকে আমি এইভাবে নষ্ট হতে দিতে পারি না। শ্বশুর মশাইয়ের আত্মসম্মান বোধ দেখে ভারী অবাক হয়েছিল শতদ্রু। বাহ, মানুষ হতে হয় ঠিক এইরকম। যার সম্মান নেই সে আবার মানুষ কোথায়? বাড়িতে পা রেখে নীলাঞ্জনা আকাশ থেকে পড়ে। মাটির ঘরের মেয়েটা রাজপ্রাসাদে এসেছে। কনকাঞ্জলি দেওয়ার সময় খুব কান্নাকাটি করেছিল, খুব। কেমন লাগছে বলো? ভালো, তবে অবাক লাগছে। আমি পারবো? নিশ্চয়ই পারবে। এই যে খাবার সঞ্চয়ের ব্যাপারটা তুমি আমাকে বলেছিলে না, ওটা আমার আরো বেশি ভালো লেগেছিল জানো তো। আমার মাকে আর ঠাকুমাকে পারলে একটু শিখিও তো, খাবার অপচয় করতে নেই। তোমার বাড়িতে তো কাজের লোক আছে। আছে তো, কাজের লোকটা তো প্রশ্রয় পেয়ে পেয়ে মাথায় উঠেছে। যা বলার আমি আগেই বলে রেখেছি। তুমি আমার স্ত্রী। স্নিগ্ধাও ঠিক তোমার মতোই ছিল, কিন্তু পারলাম না ওকে বেশি দিনে রাখতে। তাই আমি দিদিভাইয়ের ছবি দেখতে পারি? নিশ্চয়ই। তোমার রাগ হবে না? কেন? দিদিভাই তো তোমাকে আমাকে দিয়ে গেছে, আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ উপহার। শতদ্রুর এইবার ইচ্ছে করছে আবার একটা চুমু খেতে। চারিদিকটায় ভালো করে চেয়ে নিয়ে শতদ্রু যেই আগাতে যাবে, সঙ্গে সঙ্গে নীলাঞ্জনা মুখের ওপরে কাপড় দিয়ে বলে, আমি জানি ধান্দা খারাপ, চলো আগে ঘর দেখাও। কি করে বুঝলে? বুঝবো না? এই মানুষটাকে নিয়ে গত 6 মাস সংসার করছি। তার আবভাব, তার ফষ্টি নষ্টি দুষ্টুমি সব বুঝি, সবটা রাতে। শিওর? না হলে কি করে বুঝবো বাচ্চা কিভাবে হয়? হ্যাঁ, শতদ্রু বলে, আরে তুমি তো লাইনে চলে এসছো। আসবো না? পায়েল দি উপহার দিয়েছে বিয়েতে, একটা স্পেশাল নাইটি। তোমার সামনেই পড়তে বলেছে, আর কানে কানে বলে দিয়েছে ওটা খুলতে নাকি সুবিধে হবে। তোমাকে এতটা পাকিয়ে দিল পায়েল? হ্যাঁ, এটা ঠিক করেনি। কেন? তুমি তো বলেছ আমাকে তুমি বাচ্চা হওয়াটা শেখাবে। তাহলে একটু না হয় আমি পাকা হলামই, তাতে তোমারই তো সুবিধে। দেখো আমার মাথাতে কিন্তু এখনই কি সেক্স উঠে যাচ্ছে। ও আমার সোনা, একটু কন্ট্রোল করো বাবু, রাতটা পড়ে আছে তো তোমার আমার জন্যে, তারপরে নতুন বিছানা,
যদি নাই ভাঙতে পারো তাহলে? ভেবে বলছো? একদম ভেবে। না ভাঙতে পারলে কি করে বুঝবো তুমি কতটা পুরুষ? একই তো তোমার মুখটা মেয়েলি মেয়েলি। এই দেখো না, আমার জায়গায় যদি একটা সিঁদুরের টিপ পরিয়ে তোমাকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আমি তোমার জায়গায় আর তুমি? তাহলে তাই হোক, বিছানায় আমি তোমার জায়গায় আর তুমি আমার জায়গায় থেকো। ধ্যাৎ, আমার এমনি নার্ভাস লাগছে, ভয় করছে। পায়েল দি এসব ছাইপাশ বললো, বলেই চলে গেল সুদূর বিদেশে। পায়েল দি খুব ভালো, ভালো, খুব ভালো। পায়েল আমাকে ভালোবাসতো। কথাটা শুনে আবার মুখটা খারাপ হয়ে গেল নীলাঞ্জনার। এই হলো, এবার তো পায়েল আর ভালো নেই। কেন? ভালোবাসতেই পারে, আমিও তো বাসতাম আকাশকে। এই শোনো, ওই নামটা আমার কাছে আনবে না। কেন? ও তো আমার পাস্ট, তুমি তো আমার প্রেজেন্ট। না, তোমার জীবনে আমি তোমার পাস্ট ছিলাম, আমি প্রেজেন্ট, আর আমি ফিউচারে থাকবো। ও বাবা, তা কেন হবে? তোমার থাকতে পারে, আমার থাকতে নেই? না না, কখনো না। তোমার জীবনে আমি তোমার প্রথম হয়ে থাকতে চাই, আর তুমিও আমার প্রথম। স্নিগ্ধা আমার জীবনে ভালোবাসার উপহারের মতো, বেশি দিন টেকেনি, হারিয়ে গিয়েছে। কিন্তু তুমি আমার কাছে অপার্থিব বহু মূল্যবান রত্নের থেকেও অনেক বেশি। আমি তোমার প্রথম আর শেষ হয়ে থাকতে চাই, তুমিও আমার জীবনে ঠিক তাই। শতদ্রু নীলাঞ্জনাকে ভালোবেসেছে, স্নিগ্ধাকে তার জীবনের মণিকোঠায় অন্য জায়গায় স্থান দিয়েছে। সিগারেট খাওয়াটা ছেড়েছে চিরদিনের জন্যে, ওটাও তো ভালোবাসারই একটি প্রতিদান। এইবার চুমুটা শতদ্রু দেয় না, দেয় নীলাঞ্জনা। জীবনে প্রথম কোনো পুরুষের ঠোঁটে ঠিক কিভাবে চুমু খেতে হয় নীলাঞ্জনা জানে না, তবে এটা জানে শতদ্রু ওকে ঠিক শিখিয়ে দেবে। ওপরের ঠোঁটে নিচের ঠোঁটে কখন ডিপ কিস করতে হয়। এই তো সামনেই দাঁড়িয়ে রয়েছে তো ভালোবাসার গুরু নিজে। পাশ থেকে শিব ঠাকুর বলে উঠলেন, হ্যাঁ খেলি তো বানটা, বলেছিলাম না খেতেই হবে। নে এবার আমায় ভজার সময় পাবি তো। কি যে বলো, তুমি তো দিলে আমাকে পাগল একটা বর, আর তোমাকে কখনো ভুলি? তুমি তো আমার জীবনের বর। কার সাথে কথা বললে? আরে বাবা, কারোর সাথে না, তুমি চুমু খাও। আগে বলো কার সাথে কথা বললে? তোমার হিংসে হবে। শিব? দেখছে? হ্যাঁ। লজ্জা করছে না? করছে তো। লাইট আপ করবো? না। কেন? দেখুক না, ওই তো চেয়েছে আমার এত সুন্দর একটা পাগল বর হবে। তারপরে ও আমাকে কানে কানে বলেছে। কি বলেছে? বলেছে খুব শিগগিরই ও আমার কোলে আসবে। বাচ্চা কাচ্চা তো আর ভগবানের দান ছাড়া পাওয়া যায় না, না? পাগলের মতো ভালোবাসতে থাকে শতদ্রু নীলাঞ্জনাকে। বাঁধ ভাঙা ভালোবাসায় আলো আঁধারির খেলা চলে না। একেবারে খোলা বিছানায় মুক্ত আলোর মধ্যে জনসামক্ষের চোখ এড়িয়ে বন্ধ ঘরের দরজায় ফুল দিয়ে সাজানো খাটে দুটো শরীর মিলিত হচ্ছে, হাসলে সে গ্রহণ করছে একে অপরকে নতুন ভালোবাসার স্বাদ হিসেবে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।